সারাদিন মোটামুটি ভালোই খাটাখাটুনি হয়েছে, তাই বিছানায় শোয়া মাত্রই নিদ্রা ভর করে। সাদনান বেশ অনেকটা সময় পর নিজের সব কাজ শেষ করে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে বউকে টেনে নিজের বুকের উপর এনে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়তাও ঘুমের ঘোরে সাদনানের বুকে মাঝে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে গেল। সাদনান হাসলো, যেই হাসিতে কোনো বিষাদ নেই, আছে শুধু সুখ। ভোট প্রচারণা চলছে, সেই সাথে চলছে সাদনানের ব্যস্ততা। আর 3 দিন পর ভোট, তাই ভীষণ গরম এলাকা। আজকের পর ভোট প্রচারণা বন্ধ কাল থেকে, তাই সাদনান আজ ভোট প্রচারণায় বেরিয়েছে। সাথে ছিলেন ওয়াসিফ দেওয়ান, আর অন্যদিকে গিয়েছে আজম মির্জা, জাফর মির্জা। কোথাও যায়নি, বয়স হয়েছে কিন্তু দেখতে জোয়ান হলেও শরীর তার মেহনতের সাথে হাঁটাচলা করতে গেলে সেটা ধরা পড়ে, একটুতেই হাঁপিয়ে যায়। তাই তিনি আজ পার্টি অফিসে রয়ে গিয়েছেন। কবির তিন্নির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে এসো। তিন্নির খাবার শেষ মাত্রই রুমে এসেছে, এর মধ্যেই কবির রুমে আসে। তিনি কবিরের এমন কথার ভ্রু কুঁচকে আসে, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে প্রশ্ন করলো, কি এটা? নিজেকে দেখে নাও। কথা শেষে কবির চলে গেল। তিনি প্যাকেট থেকে একটা হালকা গোলাপি রঙের একটা পাতলা শাড়ি বের করে, যেটা দেখে তিন্নির মুখ হা হয়ে গেল। এটা তো ওই দিন কবির শপিং মল থেকে নিয়েছিল। তিন্নি তখন অত খেয়াল করেনি শাড়িটা এত পাতলা, তবে ওর এটা ভালো লেগেছিল। কিন্তু এত পাতলা হবে বুঝতে পারলে সে কখনো এটার দিকে তাকাতো না, আরও না তাকাতো। আর না কবিরের দৃষ্টি ওটাই যেত, আর না আজ শাড়িটা ওর হাতে আসতো, আর না পরতে হতো। কিন্তু এখন কি আর করার, কবির একবার যখন দিয়ে দিয়েছে তখন এটা পরতেই হবে, কিছু করার নেই। তার কারণ কবির যা বলে তার উল্টো হলে সে ভীষণ রেগে যায়, এটা তিন্নি জানে। তার কারণ কলেজে বহুবার দেখেছে কবিরের রূপ। তিন্নি এসব হাবিজাবি ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে শাড়িটা পরে আসে। সে এই কয়েক মাসে শাড়ি পরাটা বেশ শিখে নিয়েছে। তার কারণ অবশ্য কবির প্রায়শই তিন্নির নিকট আবদার জোরে, যেন কবিরের ছুটির দিনে তিন্নি শাড়ি পরে। তিনিও মেনে নিয়েছে, তার ভীষণ ভালো লাগে কবিরের এসব ছোট ছোট আবদারগুলো। এই যেমন হুটহাট তিন্নির হাতে খাবার খেতে চাওয়া, কলেজ থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসা, আবার কলেজে যাওয়ার সময় কপালে চুমু খাওয়া। তিন্নি শাড়িটা পরে বসে আছে বিছানায়, আরো একটু পর নিজের শরীরের দিকে তাকাচ্ছে আর লজ্জা পাচ্ছে। শাড়ি পরেছে ঠিক, তবে শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট, সাথে ব্লাউজের হাতাগুলো স্লিভলেস। এখন এটা পরে কবিরের সামনে কি করে যাবে তিন্নি বুঝতে পারছে না। তিন্নির ভাবনার মাঝে কবির হাতে ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে রুমে প্রবেশ করে বলে ওঠে, আর কতক্ষণ? কবির আর কিছু বলতে পারে না। তিন্নির দিকে তাকিয়ে কবিরের চোখ আটকে যায়। তিন্নি বেশি সাজেনি, খোলা চুল, চোখে হালকা কাজল, আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কানে একজোড়া ইয়ারিং, গলায় ছোট একটা লকেট, যেগুলো কবির বিয়ের দিন দুপুরে তিন্নিকে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। এই রূপেই কবিরকে জ্বালিয়ে দিতে সক্ষম। এটা কি সামনে বসা রমণী জানে? জানবে কি করে, কখনো বলাই হয়নি যে। আচ্ছা, মেয়েটা কি এতটা মায়াবী আগে তো কখনো চোখে পড়েনি? নাকি ভালোবাসার মানুষটা যেমনই হোক, ভালোবাসার মানুষটার কাছে সবচাইতে বেশি সুন্দর? এদিকে তিন্নি লজ্জায় গুটিয়ে আছে, সে চুপ করে মাথা নুয়ে দৃষ্টি মেঝেতে ফেলে রেখেছে। কবির হাসলো, একটু এগিয়ে গিয়ে তিন্নির ডান হাতটা ধরতেই তিন্নি কেঁপে উঠল। মাথা তুলে কবিরের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নুয়ে নিল। মিসেস খান আমাকে মারার প্ল্যান করেছে বুঝি? তিন্নি কবিরের কথার মানে বুঝতে পারে, ছোট নয় ও, তাই তো আরো কিছুটা গুটিয়ে যেতে চাইলো। কিন্তু কবির কি গুটিয়ে থাকতে দেয়? সে তো টেনে দাঁড় করালো তিন্নিকে, অতপর ড্রেসিং এর আয়নার সামনে দাঁড়ালো। তিন্নির চাইতে কবির একটু লম্বা হওয়ার দরুনে ঘাড় নুয়ে কবির নিজের থুতনি ঠেকিয়ে দু হাত রাখে তিন্নির পেটের উপর। তিন্নির তখনও চোখ বন্ধ, সাথে কাঁপাকাঁপি তো আছেই। তিন্নির অবস্থা বুঝতে পারে, তাই তিন্নিকে স্বাভাবিক করতে ঠোঁট টিপে হেসে বলল, এক্ষুনি কিছু করছি না, তাই এত কাঁপাকাঁপির কিছুই নেই।
কথা শেষে কবির তিন্নিকে ছেড়ে দিয়ে হোক হা করে হেসে দিল। অতঃপর ড্রেসিং টেবিলের উপর থেকে একজোড়া চুড়ি তিন্নির হাতে পরিয়ে দেয়। তিন্নি একটু স্বাভাবিক হয়। চুড়িগুলো কবির দিয়েছে, কিন্তু তিন্নি পরে না ওগুলো। সবসময় নর্মাল চুড়ি পরে থাকে, কারণ কবির যেগুলো দিয়েছে সেগুলো গোল্ড, আর তিন্নি খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে, আর তাই এগুলো ওর কাছে বিলাসিতা লাগে। কবির চুড়ি পরিয়ে দিয়ে আলমারি খুলে সেখান থেকে একটা চাদর বের করে তিন্নির গায়ে জড়িয়ে দিয়ে বলল। আমি চাই না এই রূপ আমি ছাড়া দ্বিতীয় কেউ দেখুক। তিনি অবাক হলো, তবে মনে মনে বেশ খুশি হলো, কারণ ওর ভীষণ অস্বস্তি লাগছিল। চলো যাওয়া যাক। তিন্নি সম্মতি দেয়। কবির তিন্নির হাত ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে। কবির ড্রাইভার নিয়েছে, ওরা পেছনে বসেছে। তিন্নি জানে না ওরা কোথায় যাচ্ছে। একবার অবশ্য কবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু কবির বলেনি, শুধু জানিয়েছে গেলেই দেখতে পাবে। গাড়ি চলছে নিজ গন্তব্যে, তবে তিন্নির রাস্তাটা ভীষণ চেনা লাগছে না এটাই তো সেই রাস্তা যেটা দিয়ে এতিমখানায় যায় আগে। তিন্নি যেখানে থাকতো সেখানে। তবে কি ওরা সেখানে যাচ্ছে? না, যাচ্ছে না। গাড়িটা এসে এতিমখানার গেটেই থামে। দারোয়ান গেট খুলে দেয়, গাড়ির ভেতরে প্রবেশ করে। তিন্নি কবির গাড়ি থেকে নামে, আর অমনি ভেতর হতে অনেকগুলো বাচ্চা সহ 5 জন মহিলা বেরিয়ে আসে সেখান থেকে। সবাই এসে একসাথে তিন্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তিন্নি স্তব্ধ। কবির ড্রাইভারকে কিছু ইশারা করতেই ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে পেছনে গিয়ে গাড়ির ডিকি খুলে সেখান থেকে অনেকগুলো শপিং ব্যাগ এনে তিন্নি আর মহিলাগুলোর হাতে দেয়। কবির তিন্নির 2 বাহুতে হাত রেখে মুচকি হেসে বলে ওঠে, হ্যাপি বার্থডে। তিন্নির চোখে পানি চিকচিক করছে। কবির বুঝতে পারে মেয়েটা অতি খুশিতে চোখে পানি চলে এসেছে। এগুলো সবাইকে দাও। তিন্নির হাতের শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে ইশারা করে বলে। তিন্নি সবগুলো বাচ্চাকে দিল। এগুলোর ভেতরে সবার জন্য এক সেট করে কাপড় আছে। সবাই ভীষণ খুশি। বাচ্চাগুলোর খুশি থেকে তিন্নি কবিরকে অনেক ধন্যবাদ দিল। কবির মুচকি হেসে বলল, আর আমার পক্ষ হতে আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর মনের একজন মানুষকে আমার জীবনে দেওয়ার জন্য, তাও আবার আমার জীবন সঙ্গী করে অর্ধাঙ্গিনী রূপে। তিন্নি উত্তর করে না। সে সবাইকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মুগ্ধ হয়ে দেখছে সব বাচ্চাগুলোকে। সেও একসময় এরকমই ছিল, এদের মতো এতিম। তিন্নিকে নাকি এখানে একজন মহিলা রাস্তার পেয়েছিল, কেউ ফেলে দিয়েছিল। হয়তো তিন্নির বয়স তখন কতই, হয়তো 2 বা 3 দিন ছিল। তবে ওনারা তিন্নিকে যেদিন পেয়েছে সেই দিন থেকেই এই দিনেই তিন্নির জন্মদিন পালন করে। সাথে সার্টিফিকেট সব জায়গায় এই তারিখই ব্যবহার করে। রাত 1টা নাগাদ ওরা খাবার দাবার শেষে বাড়ি ফিরে আসে। এর মধ্যে তিন্নি গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কবির তাই তিন্নিকে নিজের সাথে একদম মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে কবির তিন্নিকে নিজে কোলে করে এনে নিজের রুমে শুয়ে দেয়, আর নিজেও ফ্রেশ হয়ে এসে তিন্নিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল থেকেই মির্জা বাড়ি শুনশান, নীরবতা, কেমন থমথমে পুরো পরিবেশ। আজ নির্বাচন। কবির তিন্নি আজ মির্জা বাড়ি এসেছে। মূলত কবির আর কালাম খান ভোট কেন্দ্রে চলে যাবে, তাই কবির তিন্নিকে এখানে রেখে যাবে। সাদ্দান সে সকালে বেরিয়ে গেছে, বাড়িতে কোনো পুরুষ লোক নেই। কবিরও তিন্নিকে দিয়ে তড়িঘড়ি করে চলে গেল। কেন্দ্রে কিছু ঝামেলা হয়েছে। বিপক্ষ দল নাকি ভুয়া ভোট দিতে এসে ধরা পড়ে গিয়েছে। এটা নিয়েই ছেলেরা খেপে গিয়েছে। এখন পরিস্থিতি স্থিতিশীল, আর জয় সাদনানের হবে বলেই সবার ধারণা। এখন বাকিটা ভোট গণনার পর বোঝা যাবে। মির্জা বাড়ির সারা, প্রিয়তা, মাইশা বাদে সবাই গিয়েছে ভোট দিতে। সবাই 12টার দিকে চলে এসেছে। এখন বিকেল হয়ে গিয়েছে। সালেহা বেগমের শরীর খারাপ। আম্বিয়া মির্জা চিন্তায় সারাদিন কিছু খায়নি, তাই ওনাকে এখন সুফিয়া বেগম জোর করে খাবার খাইয়ে ঘুমের ঔষধ দিয়েছে। প্রিয়তা সারাদিন কেমন মনমরা হয়ে থেকেছে, তাই সারা, মাইশা, তিন্নি, আয়না ওর সাথেই সারাদিন রয়েছে। মাইশা ফোন হাতে এইমাত্র রুম হতে বেরিয়ে ছাদে চলে আসে। আয়ানকে মেসেজ দিয়েছে। আয়ান বলেছে মেসেজ করার মতো পরিস্থিতি নয়, তবে ফোনে শর্টকাট কথা বলতে পারবে। মাইশা ছাদে আসার সাথে আয়ানের ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ হতে আয়ান জিজ্ঞেস করে, প্রিয়তা খাবার খেয়েছে? না, সকালে মা অনেক জোর করে একটু খাইয়েছে, আর খাইনি। কিছু বলছে? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন?
আমার বোন আমার জানা আছে, তাড়াতাড়ি বলো বায়না কি ধরেছে। ভাইয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু এটা কি সম্ভব? আমি দেখছি। আয়ান ফোনটা কাটে। মাইশা ফোন হাতে নিয়ে নিচে চলে আসে। নিচে আসতেই হাতের ফোনটা আবারও সশব্দে বেজে ওঠে। এটাও আয়ানের ফোন। মাইশা ভাবে হয়তো কিছু বলবে, তাই রুমে না এসে কলটা রিসিভ করে। কিছু বলবে তার আগেই সাদনান এর গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ফোনটা দে ওর কাছে। মাইশা তৎক্ষণাৎ দৌড়ে রুমে এসে ফোন প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা প্রশ্নবোধক চাহনি দেয় মাইশার দিকে। মাইশা ইশারায় ব্যালকনিতে যেতে বলে। প্রিয়তা কি ভেবে কিছু না বলে উঠে চলে যায়। ফোন কানে নিতেই সাদনান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার কেন খাওনি? আপনার ফোন কেন বন্ধ? কখন বাড়ি আসবেন আপনি? প্রিয়তার সাদনানের করা প্রশ্নের জবাব না দিয়ে উল্টো অস্থির হয়ে নিজেই জিজ্ঞেস করে। সাদনান হয়তো হাসলো, অতঃপর মৃদু কণ্ঠে জানায়, আসবো, অপেক্ষা করো, খুব শীঘ্রই সুখবর নিয়ে আসবো। জানো তো, অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা করব, খুব তাড়াতাড়ি চলে আসুন। বেশ রাত করেই ভোট গণনা করার পর জানা গেল বিপরীত দলের চেয়ে দ্বিগুণ ভোটে জয়লাভ করেছে মির্জা সাদনান শাহরিয়া। ড্রয়িং রুমের টিভির সামনে মির্জা বাড়ির প্রতিটা মহিলা সদস্য তখনও বসে আছে। এই খবর পাওয়ার মাত্রই সবার খুশির শেষ নেই। আম্বিয়া মির্জা তো খুশিতে প্রিয়তাকে জড়িয়ে ধরে ফেলে। প্রিয়তা অবাক, বিস্ময় নিয়ে সালিয়া বেগমের দিকে তাকালো। তিনি মুচকি হাসে। প্রিয়তা ওনার পাশেই বসে আছে। সেই সুবাদে জড়িয়ে ধরাটা অস্বাভাবিক কিছু নয়। রাত 1টা নাগাদ সাদনান সহ বাড়ির প্রতিটা পুরুষ সদস্য বাড়িতে এলো। সাথে কবির আর কালাম খানও আছে। আজ রাতটা তারা এখানেই থাকবে। বাড়ির সবাই তখন ঘুমে জুবুতুবু হয়ে আছে। লিভিং রুমে শুধু সালেহা বেগম আর সুফিয়া বেগম বসে আছে। সবাইকে ফ্রেশ হতে বলে দুই চা মিলে কাজের লোকের সাহায্য নিয়ে খাবারের ব্যবস্থা করতে চলে গেল। এতক্ষণ প্রিয়তা, সারা, আয়না, মাইশাও তাদের সাথে ছিল, কিন্তু ওদের ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিয়েছে ওনারা। কিন্তু রুমে গিয়েও কি ওরা ঘুমিয়েছে? ওহু, এই তো সাদনান ক্লান্ত দেহটা টেনে নিয়ে রুমে প্রবেশ করতেই দেখা মিলে বউয়ের। গুটিসুটি মেরে বসে আছে সোফায়। প্রিয়তা পিট পিট করে সামনে তাকিয়ে সাদনানকে দেখে চট করে উঠে এলো সোফা ছেড়ে। এগিয়ে এসে এলোমেলো হাতে পাঞ্জাবির উপর 3টা বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুকে অধর ছুঁয়ে দিল। সাদনান ঠোঁট এলিয়ে হাসে। এটা তখন প্রিয়তা সাদনান বাড়ি ফিরলে রোজ করে। তবে সাদনানের আজ অন্য কিছু চাই। এটুকু যথেষ্ট নয়, আরো কিছু চাই। কথা শেষ করে সাদনান নিজের অধর দিয়ে বউয়ের অধর চেপে ধরে। প্রিয়তা বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো, তবে বুঝতে পেরে নিজেও সঙ্গ দেয় স্বামীর। বেশ অনেকটা সময় নিয়ে সাদনান বউয়ের অধরে ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। প্রিয়তা মাথা নুয়ে দূরে সরে দাঁড়াতেই সাদনান এক টানে নিজের গায়ের সাদা পাঞ্জাবিটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে। এখন গায়ে শুধু একটা চিকন ফিতার সাদা গেঞ্জি, হাতের মোটা পেশিবহুল দৃশ্যমান। এই শক্তপোক্ত পেটানো শরীরটা প্রিয়তার নিকট বেশ লাগে। প্রিয়তা এগিয়ে গিয়ে ব্যালকনি হতে টাওয়ালটা নিয়ে আসে। সাদনান বউয়ের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রিয়তাও গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে এলো। সে নিচে আসতেই সালেহা বেগম সাদনানের খাবার থালাটা প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিচে আসার প্রয়োজন নেই, কম দখল যায়নি সারাদিন। প্রিয়তা ভীষণ খুশি হলো, তবে তা প্রকাশ করে না। ওর ইচ্ছে করছিল খাবারটা রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা বললে কেমন দেখায়, তাই বলেনি কিছু। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সালেহা বেগমও এটা নিজ থেকে বলল। প্রিয়তা খাবার টেবিলে বসা সবার দিকে একবার আর চোখে তাকিয়ে উপরের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তিন্নি সেদিকে তাকিয়ে আছে। সত্যি প্রিয়তা দেখতে অসম্ভব সুন্দর। গায়ের রংটা বেশি সাদা নয়, তবে যে কেউ একে দেখে পছন্দ করবে। এই 17 বছর বয়সী যেই মেয়ে এতটা সুন্দর, সেই মেয়ে একজন প্রাপ্তবয়স্ক নারী হলে কেমন লাগবে? তিন্নি কবিরের দিকে তাকায়। কবির এক মনে খাবার খেয়ে যাচ্ছে। কবিরের পাশেই তিন্নি দাঁড়িয়ে আছে। কবির ওকে সব বলেছে। তিন্নির কষ্ট হয়নি, বরং খুশি হয়েছে যে কবির তাকে সব সত্যি বলেছে।
ঠকাতে চায়নি। একটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি, আর কবির সেই রক্ষার্থেই তার সব অতীত বলে দিয়েছে, যাতে করে পরবর্তীতে তিন্নি এসব জানলে কখনোই খারাপ না লাগে, মনে যেন না হয় কবির তাকে ঠকিয়েছে, আর যে অন্য কাউকে মনে রেখে ওকে ভালোবাসার অভিনয় করেছে, মনের বিরুদ্ধে সংসার করেছে। যদিও এখন কবিরের মনে তেমন কিছু নেই, আর এমনিতেও ওইসবের কোনো ভিত্তি নেই, তবুও মনটা তো একবার না একবার সেই নিষিদ্ধ জিনিসটা বড্ড নিজের করে পাওয়ার জন্য উতলা ছিল। এটা কবিরকে এখনো কেমন বুকের মাঝে যন্ত্রণা দেয়। খাবার শেষ, তিন্নি কবিরকে নিয়ে সারার রুমে চলে আসে। সারা মাইশের সাথে থাকবে, গেস্ট রুমে কালাম খান আর রাহান থাকবে। তিন্নি রুমে এসে বিছানা গুছিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, আয়নায় নিজেকে একবার দেখে নিল। তিন্নি সেদিকে তাকিয়ে রইল। কবির রাহাতের এক গাঢ় সবুজ রঙের গেঞ্জি পরে আছে, আর পরনে সেই সকালের বাড়ি থেকে পরে আসা কালো প্যান্ট। কবির চুলগুলো হাত দিয়ে আঁচড়ে নিতে নিতে জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? আপনি বাহিরে ছিলেন, ঘুম আসছিল না? এখন আসবে? একদম, কোনো ভুল নেই। তিনি আনমনে বলে ওঠে। কবির আর চোখে সেদিকে তাকিয়ে হাসলো। বড্ড ভালোবাসে মেয়েটা তাকে, কোনো সন্দেহ নেই এতে। কবির নিজেও বাসে, কিন্তু কতটা? যতটা হলে প্রথম অনুভূতি ভুলে থাকা সম্ভব। পুরনো সব ভুলে নতুন করে ভালোবাসতে মন চায়, সুন্দর একটা জীবন চায়, ভালোবেসে সংসার করা যায়। আচ্ছা, সংসারটা কি হচ্ছে তাদের মাঝে, নাকি শুধুই তার প্রথম অনুভূতিকে ভুলে থাকতে? আচ্ছা, এটা নিয়ে তিন্নির কি খারাপ লাগে? অবশ্যই লাগে। বিয়ের 3 মাসেও যদি স্বামীর ভালোবাসা না পায়, তবে শুধু খারাপ কেন, মেয়েও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। আর দিবে না কষ্ট, আর 2 মাসই তো। তারপর অনেক ভালোবাসা দিবে, গুছিয়ে সংসার করবে। কবির এক দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে আছে। সেদিন সকালে যখন ঘুম থেকে ওঠার পর কবিরের রুমে নিজেকে আবিষ্কার করে, তখন ভীষণ অবাক হয়েছে তিন্নি। সাথে ভেবেছে ঘুমের ঘোরে হয়তো এসে পড়েছে, কিন্তু কবির যখন বলেছিল সে নিজেই এনেছে আর আজ থেকে সে এই রুমে থাকবে, তখন তিন্নি আরো অবাক হয়েছে। কারণ এর আগে কবির প্রিয়তাকে নিয়ে তার মনের ভেতরে একসময় তৈরি হওয়া অনুভূতিগুলো বলে দিয়েছিল। তিন্নির ভাবনার মাঝেই কবির এসে তিন্নিকে ঝট করে কোলে তুলে নেয়। তিনি আকস্মিক ঘটনায় চমকে ওঠে, তড়িঘড়ি করে কবিরের বুকের কাছে খামচে ধরে। কবির ভ্রু কুঁচকে নেয়। তিন্নির হাতের নখ ছোট, কিন্তু যা আছে এতেই বেশ বিঁধে যায়। কবিরের কুচকানো ভ্রুজোড়া সোজা করে চোখে দুষ্টু হেসে বলে ওঠে, এক্ষুনি এই অবস্থা? সম্পূর্ণ সবলে আমাকে সামলাবে কি করে? তিনি লজ্জায় আরো এক দফা গুটিয়ে গেল। নিজের লজ্জারাঙা মুখ লোকায় কবিরের বুকে। কবির ততক্ষণে সারার রুমের সাথে লাগানো ছোট ব্যালকনিটায় এসে পড়ে। মেঝেতে থাকা কার্পেটের উপর নিজে বসে তিন্নিকেও নিজের কোলের উপর বসায়। তিন্নির জামার উপর দিয়ে নিজের 2 হাত শক্ত করে চেপে ধরে। তিন্নি হালকা কেঁপে উঠল। কবির তিন্নির কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, রাত শেষ হয়ে যাবে, আর এই শেষ রাতে আমরা চন্দ্রবিলাস করব। কথা শেষ কবির তিন্নির কানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। অতঃপর দুজনেই দূর আকাশে জলজল করতে থাকা চাঁদটার দিকে তাকিয়ে থাকে। মাইশা ফোনে কথা বলছে আয়ানের সঙ্গে। সারাকে পরীক্ষার পর ফোন দেওয়া হয়েছে, সেও ফোনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত রাহানের আইডিতে একটু আগেই নিজেরই আগের প্রোফাইলটা চেঞ্জ করেছে রাহান। সেখানে অনেকগুলো রিয়াক্ট আর শখখানেক কমেন্টস, এর মধ্যে বেশিরভাগ মেয়ের। সারার এসব দেখে ভীষণ কষ্ট হচ্ছে। ওনার ছবিতে কেন এত মেয়ে কমেন্ট করবে? সারাও একটা আইডি খুলেছে, নিজের নাম না অন্য নাম দিয়ে, আর সেটা দিয়ে রাহানকে ফলো দিয়ে রেখেছে। রাহান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। সারা এসব ভাবতে গিয়ে কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে বুঝতেও পারেনি। চোখের পানিটা মুছে ফোনের ডাটা অফ করার জন্য ডাটা অপশন অফ করতে গিয়েই টুম করে একটা মেসেজ এলো। সারা ডাটা অফ না করে মেসেজটা চেক করে, ওর চোখ কপালে। রাহানের আইডি থেকে মেসেজ এসেছে, খাবার শেষ, প্রিয়তা এঁঠো থালাটা সেন্টার টেবিলে রেখে দেয়, এত রাতে আর নিচে যাবে না। অতঃপর হাত ধুয়ে আসে। সাদনান সোফায় বসে তখনও ল্যাপটপে কোলে কিছু করছে।
প্রিয়তা ওড়না পাশে রেখে বিছানা গোছাতে লাগলো। আর প্রিয়তার লম্বা মোটা চুলের বিনুনিটা তখনও এদিক ওদিক সেদিক কাজের সাথে সাথে দোল খেয়ে যাচ্ছে। সাদনান কাজ ফেলে সেদিকে তাকিয়ে থাকে। আসুন শুয়ে পড়ুন, বাকি সব কাজ কাল করতে পারবেন। সাদনানের ঘোর কাটে, ল্যাপটপ সোফায় রেখে আলগোছে উঠে আসে, পেছন থেকে জড়িয়ে ধরে বউকে। প্রিয়তা অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল, তবে নিজেকে সামলে নিল, মিনমিন করে বলল, ক্লান্ত আপনি, শুয়ে পড়ুন। সাদনান শোনে না। প্রিয়তার উন্মুক্ত পেটে নিজের হাত চেপে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল,